দিল্লির রাত ছিল নিশ্চুপ, কিন্তু সেই নীরবতার ভেতর যে শব্দ ছিল তা ধ্বংসের পূর্বাভাস। অন্ধকার ঘরে বসে থাকা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সামনে তখন বারবার ভেসে উঠছে একটি চিত্র। বাংলাদেশের সেনাবাহিনী টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন এই প্রোপাগান্ডা সত্য হয়ে উঠবে, কিন্তু রাত যত গভীর হয়েছে সত্যের ঝড় ততই প্রবল হয়ে উঠেছে। হাতের কফির কাপ হঠাৎ টলে পড়ে গেল টেবিলের ওপর, যেন একটি অশুভ বার্তা ছড়িয়ে দিল সেই কক্ষে। অফিসের পুরনো ল্যান্ডলাইন হঠাৎ বেজে উঠল। স্যার, ইস্টার্ন কমান্ডে বিশৃঙ্খলা। তিনি স্থির হয়ে গেলেন। সেই মুহূর্তে বাইরে বাজ পড়ে। মনে হলো আকাশ যেন বলে উঠল, তোমার থুতু এখন তোমার চোখেই পড়ছে। রাতের জানালার পাশে দাঁড়িয়ে কর্মকর্তা আর একটুও ধূর্ত নন। তিনি এখন শুধু অবাক। তার চোখে স্পষ্ট ভয়ের রেখা, আর ঠোঁটের ফাঁকে ফিসফিস। বাংলাদেশ সেনাবাহিনী ভাঙেনি, আমরাই কি ভেঙে যাচ্ছি? কিছুদিন আগেও ভারতীয় গণমাধ্যমে একটি মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল। দাবি করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী ভেতর থেকে ভেঙে পড়েছে। তাদের মধ্যে নাকি বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কেউ বিএনপির, আবার কেউ জামায়াত ইসলামের। ভারতীয় মিডিয়া দাবি করেছিল সেনাবাহিনীর অফিসাররা নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আফ্রিকা সফর থেকে ফেরার সময় এয়ারপোর্টে গ্রেফতার হতে পারতেন, কিন্তু ভারত তাকে বাঁচিয়েছে। এমনকি জেনারেল ফয়েজুর রহমান নাকি হাউজ অ্যারেস্টে আছেন, কারণ তিনি ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এই গল্পগুলো ভারতীয় গণমাধ্যমে বড় আকারে প্রচারিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী একের পর এক বিবৃতি দিয়ে এসবকে মিথ্যা বলে প্রমাণ করেছে। তারা জানিয়েছে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, সেনাবাহিনী ঐক্যবদ্ধ। এমনকি ভারতের একটি গণমাধ্যম ইন্ডিয়া টুডের জন্য মার্চ মাসে দুবার বিবৃতি জারি করে তারা এই মিথ্যার প্রতিবাদ করেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল দেখাতে চেয়েছিল, কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বিভেদ প্রকাশ পেয়েছে। ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ছড়াচ্ছিল, তখন তাদের নিজেদের সেনাবাহিনীতে গভীর সংকট দেখা দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে 27টি রেজিমেন্ট আছে। এর মধ্যে গোর্খা রেজিমেন্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। এই রেজিমেন্টে প্রধানত নেপালি সৈন্যরা যোগ দিত, কিন্তু 2020 সালে নেপাল সিদ্ধান্ত নেয় তারা আর ভারতের জন্য সৈন্য পাঠাবে না। দ্য ট্রিবিউন রিপোর্ট করেছে গোর্খা রাইফেলসে 2020 সাল থেকে কোনো নিয়োগ হয়নি। নেপালের নিষেধাজ্ঞার কারণে সৈন্যের সংখ্যা কমছে। প্রতি বছর 300 থেকে 400 সৈন্য অবসর নিচ্ছেন, কিন্তু নতুন কেউ আসছে না। গোর্খা রেজিমেন্টের 7টি ব্যাটালিয়নের মোট শক্তি 20,000-এর কাছাকাছি ছিল, এখন তা 15,000-এর নিচে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন এই রেজিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পথে। ভারতের আরেকটি ঐতিহ্যবাহী রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টও সংকটে। এই রেজিমেন্টে পাঞ্জাবের শিখ যুবকরা যোগ দিত, কিন্তু গত এক দশকে নিয়োগ কমে গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্টে লিখেছে পাঞ্জাব রেজিমেন্টে নিয়োগ প্রায় বন্ধ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, আর্মি ওয়েস্টার্ন কমান্ডের প্রধান আমাকে জানিয়েছে শিখ রেজিমেন্টে যুবক পাওয়া যাচ্ছে না, এটি ঝুঁকিতে। কারণ হলো খালিস্তান আন্দোলন। 2014 সাল থেকে হিন্দুত্বের উত্থানে শিখরা নিজেদের বিচ্ছিন্ন মনে করছে। 2023 সালে অমৃতপাল সিং এর নেতৃত্বে খালিস্তান আন্দোলন জোরদার হয়েছে। পাঞ্জাবের যুবকরা বলছে, আমরা ভারতের জন্য কেন লড়ব? পাঞ্জাব রেজিমেন্টে বছরে 500 থেকে 600 নিয়োগের লক্ষ্য থাকলেও 2023-24 সালে মাত্র 150 জন যোগ দিয়েছে। ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে বিভক্ত দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তাদের নিজেদের সেনাবাহিনীতে বড় ফাটল ধরেছে। গোর্খা রেজিমেন্টে নেপালি সৈন্যের অভাবে শক্তি 25% কমে গেছে। পাঞ্জাব রেজিমেন্টে খালিস্তানের প্রভাবে নিয়োগ 70% কমেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 2024 সালের রিপোর্টে বলা হয়েছে সেনাবাহিনীতে 1.2 লাখ সৈন্যের ঘাটতি। ভারতীয় গণমাধ্যম দাবি করে মাদক আর অগ্নিপথ প্রকল্পের কারণে যুবকরা আসছে না, কিন্তু এটি আংশিক সত্য। পাঞ্জাবিরা ভারতের সবচেয়ে ফিট সম্প্রদায়। 2011 সালের জনগণনা অনুযায়ী পাঞ্জাবে 18 থেকে 35 বছর বয়সীদের মধ্যে 85% শারীরিকভাবে সক্ষম। তাদের না আসার কারণ আদর্শগত, হিন্দুত্বের বিরুদ্ধে প্রতিবাদ। হিন্দুত্ববাদীরা বলে শিখ ধর্ম হিন্দু ধর্মেরই অংশ। এই দাবি শিখদের ক্ষুব্ধ করেছে। 1947 সালের আগে শিখদের মুসলিমদের বিরুদ্ধে লড়তে ব্যবহার করা হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল স্বায়ত্ত শাসনের, কিন্তু 1966 সালে পাঞ্জাব ভাগ করে হরিয়ানা ও হিমাচল প্রদেশ তৈরি করা হয়। 1984 সালের স্বর্ণ মন্দির হামলায় হাজারো শিখ নিহত হয়। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনাগুলো শিখদের মনে ভারতের প্রতি বিতৃষ্ণা তৈরি করেছে।
দিল্লির সেই রাতে এক শীতল জানালার পাশে দাঁড়িয়ে রইলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার চোখ আটকে রইল দূরের শূন্যতায়, কিন্তু মন পড়ে রইল সীমান্তের ওপারে বাংলাদেশে। হাতে ধরা গ্লাস কেঁপে উঠল হালকা কম্পনে। না, ভূমিকম্প নয়, সেটা ছিল সংবাদ সংস্থার ব্রেকিং নোটিফিকেশন। বাংলাদেশ সেনাবাহিনীতে বিভাজনের ষড়যন্ত্র ব্যর্থ। ইউনিটগুলো একত্র হয়ে দিয়েছে জবাব। তার ঠোঁটে হালকা এক গালি, নিজের ভাষায়, নিজের গলার নিচে আটকে থাকা। কারণ এটা স্বীকার করতে লজ্জা হচ্ছিল। যারা ভেবেছিল বাংলাদেশ সেনাবাহিনী বিভক্ত করা যাবে, তারাই আজ ভেঙে পড়ছে। আমরা আর লড়ব না, এই স্লোগান এখন শত্রুর মুখে নয়, নিজের সেনাদের কণ্ঠে। দিল্লি বহুদূর ঢাকা, সেখানে ভোরের আলো আসছে এক নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে। সেই প্রতিশ্রুতিতে শোনা যায় বুটের আওয়াজ, দেশপ্রেমের শপথ আর ঐক্যের স্পষ্ট ধ্বনি। বাংলাদেশের সেনারা নিজেদের ঠিক রেখেছে, এক বিন্দু বিচ্যুতি হয়নি। বাংলাদেশের মানুষ বুকের ভেতর গর্ব নিয়ে তাকাচ্ছে, আমরা এক দেশ, এক সেনা, এক পতাকা।